আজকে আমরা শিখব ভোল্টেজ এবং কারেন্ট। নমস্কার, আমি মানস মণ্ডল। আপনারা দেখছেন কুইক সলিউশন বাই মানস। ফ্রি মোবাইল ফোন রিপেয়ারিং ট্রেনিং এ আপনাদের সকলকে স্বাগত। জেনে বুঝে সঠিক পদ্ধতিতে কাজ করার জন্য একদম বেসিক থেকে আমাদের কাজ শিখতে হবে। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বেসিকটা ভালো করে শিখেছিলাম বলেই নোকিয়া 1110i, যেটা আমি নিজে ব্যবহার করতাম, সেই সাদা কালো ফোন থেকে শুরু করে আজকে 5G ফোন রিপেয়ার করা, নিজেকে আপডেট করা সম্ভব হয়েছে। তাই আপনাদের বলছি, ধৈর্য ধরে এই সিরিজের সমস্ত ভিডিওগুলো দেখুন। ভিডিও খুঁজে পেতে অসুবিধা হলে প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে সাইট লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ভিডিওটা খুঁজে নিন। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে ভোল্টেজ এবং কারেন্ট, এই ভোল্টেজ এবং কারেন্ট ওয়ার্ডগুলো কিন্তু খুব কমন ওয়ার্ড। আমরা কিন্তু প্রতিদিন এই ওয়ার্ডগুলো বেশ কয়েকবার করেই ইউজ করি। এই যেমন ধরুন, যা কারেন্ট অফ হয়ে গেল, কী করে হবে কাজটা এবার, এরকম বলি না? আবার ধরুন, এই হবে না রে, ভোল্টেজ খুব কম। আমরা এই ওয়ার্ড দুটোকে প্রতিদিন ইউজ করি এবং কাজের ক্ষেত্রেও এগুলো কিন্তু আমাদের খুব দরকার হয়। এবার যদি একটু জেনে নেওয়া যায় যে এই ভোল্টেজ এবং কারেন্টগুলো অ্যাকচুয়ালি কী, তাহলে কিন্তু আমাদের কাজ করতে খুব ভালো লাগবে, আনন্দ হবে, হয় না? জেনে শুনে কাজ করার, না জেনে কাজ করার ডিফারেন্স হয় না? তো আসুন একটু জেনে নিই। ধৈর্য ধরে যদি আপনি এগুলো দেখতে পারেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন, ভালো লাগবে, দেখবেন ভিডিও শেষে আপনার ভালো লাগছে। আচ্ছা, প্রথমে একটু ভোল্টেজ সম্বন্ধে জানি। ভোল্টেজটা কী, তারপরে কারেন্ট জানবো। ভোল্টেজ, প্রথমে সংজ্ঞাটা একটু জেনে নিই। সংজ্ঞা: দুটি সরবরাহ লাইনের মধ্যেকার বিভব পার্থক্য হলো ভোল্টেজ। এবার এই সংজ্ঞাটাতেই কি আমরা সব কিছু বুঝতে পেরে যাবো? না, বুঝতে পারবো না। আমরা সব ডিটেলসে জানবো আস্তে আস্তে। 1975 সালে বিজ্ঞানী আলেজান্দ্রো ভোল্টা এই ভোল্টেজ আবিষ্কার করেন এবং তার নাম অনুসারেই ভোল্টেজের একক রাখা হয় ভোল্ট, এবং এই ভোল্টকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এই যেমন ধরুন, আমাদের মোবাইল ফোনেই এরকম থাকে 3.7 ভোল্ট, ভি দেওয়া থাকে, আমরা বুঝি এটা ভোল্ট। তারপরে চার্জারে লেখা থাকে 5 ভোল্ট, 9 ভোল্ট, এরকম লেখা থাকে। ভোল্টেজটা একটু ডিপলি আমরা বোঝার চেষ্টা করব। ভোল্টেজটা অ্যাকচুয়ালি কী? ভোল্টেজ হলো একটা চাপ। যেমন ধরুন, জলের একটা চাপ আছে, ঠিক জলের চাপের মতোই ভোল্টেজের একটা চাপ আছে। যদি আমরা এটা ভালো করে বুঝতে পারি জলের চাপটা সম্বন্ধে, তাহলে কিন্তু ভোল্টেজটা আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। ধরুন, এখানে একটা জলের ট্যাঙ্ক আছে। আচ্ছা, আগেই বলে দিই, আমি কিন্তু আঁকতে খুব ভালো পারি। আঁকার পর সেটা বলেই তো হয় কী আঁকলাম, তাহলে আপনি বুঝতে পারবেন। এটা একটা জলের ট্যাঙ্ক এঁকেছি, খুব সুন্দর হয়েছে আঁকাটা আমার। এবার এই জলের ট্যাঙ্কে একদম জল ভর্তি আছে। এবার এই ট্যাঙ্কটা একদম নিচের দিকে, একদম নিচেই একটা ছিদ্র করেছি, একটু উপরে একটা ছিদ্র করেছি এবং আরেকটু উপরে একটা ছিদ্র করেছি, এবং এই ছিদ্রটা লম্বালম্বিভাবে এক লাইনে নয়। আমি তো এখানে 3D এঁকে দেখাতে পারছি না। ধরুন, নিচে যেখানে, তার উপরেরটা একটু ঘুরিয়ে ডান দিক বা বাদিক, আর উপরেরটা আর একটু ডান দিক বাদিক ঘুরিয়ে, তিনটে যেন এক লাইনে নয়, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এবার যদি এই ছিদ্রগুলো একই সাইজের হয়, বলুন তো কোন ছিদ্র দিয়ে বেশি জোরে জল পড়বে? সেটা হলো অবশ্যই এই নিচেরটা, তাই তো? ধরুন, এরকম দূরে গিয়ে জলটা পড়ছে, আর এই ছিদ্র দিয়ে আর একটু কাছে পড়বে, তাই তো? এরকম ধরুন, আর এই উপরের ছিদ্র দিয়ে আরও কাছে পড়বে, তাই তো? এবার প্রশ্ন হলো, এটা কেন হলো? তার কারণ হলো, এই নিচের ছিদ্রে সব থেকে চাপ বেশি, একদম উপর থেকে আর এই নিচ পর্যন্ত চাপটা, পুরো চাপটা এই নিচের ছিদ্রের নিচের দিকটায়। তাহলে কি হলো, সব থেকে জোরে কিন্তু নিচের ছিদ্র দিয়ে জল পড়বে, আর একটু আস্তে এই ছিদ্রটা দিয়ে, মাঝখানে যে ছিদ্রটা আছে, তার কারণ এখানে চাপটা কম। আর একদম উপরেরটা দিয়ে খুব আস্তে আস্তে জল পড়বে এবং কাছে পড়বে, তার কারণ এখানে এখানে চাপটা অনেক কম। এবার আমরা সংজ্ঞায় দেখেছিলাম যে বিভব পার্থক্য। তাহলে এখানে আমরা সেই হিসাবটা কিভাবে করব? ভালো করে বুঝবেন, কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় আপনি আবার দেখবেন, পজ করবেন, বুঝবেন। আসলটা হলো বোঝা। শুধু ভিডিওটা দেখলে কোনো লাভ হবে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে। আর বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে সেটা কমেন্টস জানাবেন আমাকে, আমি চেষ্টা করবো অবশ্যই আপনাকে সেটা বোঝানোর। আচ্ছা, পার্থক্যটা হিসাব কিভাবে করব? ধরুন, আমি এই ছিদ্রটা লিখলাম 3, এটা লিখলাম 2,
এবং এটা লিখলাম 1 এবং এটা লিখলাম 0। তাহলে এইটার উপরে কত প্রেসার পড়ছে? এখানে 0, এখানে 3। আমরা বিভব পার্থক্য সংজ্ঞায় পড়েছিলাম। পার্থক্য মানে বিয়োগ করতে হয়, পার্থক্য বের করতে গেলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে কত? 3 - 0। তাহলে এখানে আমরা ভোল্টেজ পেলাম 3। এখানে কত হলো? 2 - 0 মানে 2। এখানে কত? 1 - 0 মানে 1। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমি 0 কেন হিসাব করছি? যে চাপটা তো এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত চাপটা হচ্ছে নাম্বার 3 মানে 3 নম্বর ছিদ্র পাচ্ছে। এখান থেকে এই পর্যন্ত চাপটা পাচ্ছে কে? নাম্বার 2। আর এখান থেকে এই পর্যন্ত চাপটা পাচ্ছে নাম্বার 1 মানে ছিদ্র নাম্বার 1। তাহলে হিসাবটা এরকমই হলো। এইবার এই অঙ্কটা দেখুন, 3 - 0 = 3। আচ্ছা, এরকমও তো হতে পারতো 3 + 0 = 3, 2 + 0 = 2, 1 + 0 = 1। তাহলে এখানে আনসার কিন্তু একই বেরোচ্ছে। তাহলে আমি কেন এখানে বিয়োগ করলাম? হ্যাঁ, বিভব পার্থক্য বলা হচ্ছে, কিন্তু তাহলে তো যোগ করলেও যা উত্তর, বিয়োগ করলেও সেই একই উত্তর। তাহলে আমরা এখানে একটু গোলমাল হচ্ছে, তাই না ব্যাপারটা? আসুন সেটা আবার দেখি। বিভব পার্থক্য, ভালো করে জিনিসটা মাথায় রাখতে হবে। পার্থক্য বের করতে বলছে। আমরা ছোটোবেলায়, একদম ছোটোবেলায় অঙ্ক করার সময় দেখেছিলাম যে পার্থক্য বের করতে গেলে আপনাকে বিয়োগ করতে হবে। যেমন ধরুন, সেই বাচ্চাদের একটা অঙ্ক দেখি। ধরুন আপনার কাছে 20 টাকা আছে, আমার কাছে 10 টাকা আছে। আপনি আমার থেকে কত ধনী? বিয়োগ করতে হবে তো, বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। বিয়োগ করে আপনি দেখলেন 10, উত্তর 10 টাকা, মানে আপনি আমার থেকে 10 টাকা বেশি ধনী। তাহলে এখানেও সেই বিভব পার্থক্য, আলটিমেটলি পার্থক্য বের করতে গেলে আপনাকে বিয়োগটাই করতে হবে। এবার এখানে না হয় এক জায়গায় একটা হচ্ছে 3, একটা হচ্ছে 0, এখানে বিয়োগ করুন আর যোগ করুন, 3ই উত্তর হচ্ছে। কিন্তু যদি এরকম হয়, দুটো সরবরাহ লাইন, একটা লাইনে ভোল্টেজ আছে, ধরে নিচ্ছি আমি হিসাব বোঝার ক্ষেত্রে 100, আর একটাতে আছে 220, তাহলে এই দুটোর আউটপুট কত হবে? আমরা কি জেনেছিলাম? বিভব পার্থক্য, এবং বড়টার থেকে ছোটোটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি করবেন আপনি? 220 বিয়োগ 100 সমান 120। এই 120 হলো আমরা এখানে আউটপুট পাবো। এবার এটা তো আমরা অঙ্ক বোঝার জন্য আমরা এটা দেখলাম, কিন্তু বাস্তবে কি এরকম হয় যে একটা লাইনে 100 ভোল্ট, একটা লাইনে 220 ভোল্ট, আমরা এটাকে বিয়োগ করে 120 ভোল্ট পেলাম? এটা কি বাস্তবে হয়? আসুন আমরা একটা গল্প, মজার একটা গল্প হতে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার ছোটোবেলায় যখন আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি, আমরা কী করেছিলাম, পাশের পাড়ার একজনের বাড়ি থেকে একটা তার দিয়ে আমরা আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নিয়ে এসেছিলাম। আমাদের খুব আনন্দ হয়েছিল যে এবার আমাদের বাড়িতে বাল্ব জ্বলবে, মানে এতদিন হ্যারিকেন জ্বলতো, এবার বাল্ব জ্বলবে। তো কী করলাম, যেহেতু একটা তার দিয়ে নিয়ে এসেছি, এটাকে বলা হয় ফেজ। আর বাড়িতে একটা তৈরি করে নিয়েছিলাম নিজেরা, আর্থিন, ঠিক আছে? তো এটাকে আমরা নিউট্রালই ধরি, কেননা নিউট্রাল তো ইলেকট্রিক পোল থেকে আসে, সেটা তো আমরা পাইনি। আমরা এই বাড়িতে তৈরি করে নিয়েছি, আর্থিনটাই নিউট্রাল আমাদের কাছে। এবার এই দুটো লাইন ইউজ করে আমরা বাল্ব জ্বালাচ্ছি, খুব আনন্দ হলো। এবার দুটো জিনিস হয়। এক হয়েছে, এই তারটা কিন্তু অনেকটা লম্বা, প্রায় ধরুন 1 কিলোমিটার দূর থেকে আমরা এই একটা তার দিয়ে নিয়ে এসেছি। তো এই তারের একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের কারণেও কিন্তু কিছুটা ভোল্টেজ আমাদের কমে যাবে। তা আমরা এই রেজিস্ট্যান্স কি, সেটা রেজিস্ট্যান্সের ক্লাসে আরও ভালো করে বুঝবো কেন ভোল্টেজ কমে যাবে। এখানে ধরে নিচ্ছি আমাদের এখানে 220 ভোল্ট আছে, আর এই নিউট্রালে 0। তাহলে আমাদের এখানে কত পাওয়া উচিত? এই ইলেকট্রিক বাল্বটা জ্বলবে কত ভোল্টে? 220 - 0, অঙ্কের হিসাবে তাই হচ্ছে। এবার হচ্ছে আসল মজাটা আসছে। এবার ধরুন আমাদের বাড়িতে এই লাইনটা এসেছে, আমাদের পাশের বাড়ি কী বলবে? যে আমাদের একটু দাও, আমরা সবাই ভাগযোগ করে ইউজ করি, যা খরচা হবে, যা বিল উঠবে আমরা সবাই মিলে দেবো। তো এইভাবে কী হলো, আরেকজন নিল, এরকমভাবে চললো আর কি।
তাহলে এই একটা তারের উপরে যখন দুজন তিনজন দুটো তিনটে বাড়িতে ইউজ হচ্ছে কী হবে? ভোল্টেজ কমে যাচ্ছে। যখনই আমার ভোল্টেজ এখানে কমে যাচ্ছে আমাদের বাড়িতে, তখন আমরা কি করলাম, ভোল্টেজ স্টেবিলাইজার, যেটা দিয়ে ভোল্টেজ বাড়ানো যায়, একটা মেশিন, সেটা দিয়ে আমরা ভোল্টেজ বাড়ানোর চেষ্টা করছি, যা কমে গেছে। এবার যখনই আমি বাড়ানোর চেষ্টা করছি তখনই পাশের বাড়ির ভোল্টেজটা কমে গেল। আবার সে যখন স্টেবিলাইজার ইউজ করা শুরু করলো, আরেকজন যে যার বাড়িতে নেই তার বাড়িতে কমে গেল। এবার আমি কি করলাম, যেহেতু টেকনিক্যাল লোক, আমি এই স্টেবিলাইজারটা খুব ভালো করে একটা তৈরি করা হলো অর্ডার দিয়ে। সে এমন একটা সুন্দর স্টেবিলাইজার তৈরি করে দিল, আমার বাড়িতে খুব ভালো ভোল্টেজ আর এদের বাড়িতে খুব কম। এবার কি হবে? আমার সঙ্গে ঝড়া হচ্ছে, না তুমি এত ভোল্টেজ তো একাই ইউজ করবে, তাহলে আমরা কি করব? হ্যাঁ, এবার কী করলো, সেও একটা ভালো স্টেবিলাইজার কিনলো। মানে কী হবে, তারও ভোল্টেজ বেশি প্রয়োজন, এও কিনলো। এবার কি হবে? এবারে একটা সময় দেখা গেল ও বাড়াচ্ছে, আমি এক ঘাট বাড়াচ্ছি, ও এক ঘাট বাড়াচ্ছে, এ এক ঘাট বাড়াচ্ছে। এইভাবে বাড়তে বাড়তে একটা সময় কী হয়েছে, যতই বাড়াচ্ছি আর বাড়ছে না, বরঞ্চ কমে যাচ্ছে। মানে একটা সময় যত সম্ভব লাস্ট ঘাট 8 ছিল মনে হচ্ছে, তার আগে 7, 6 এরকম কিছু একটা। তো 6 দিচ্ছি, যা ভোল্টেজ আমাকে মানে আউটপুটে যা ভোল্টেজ আমি পাচ্ছি, 7 দিলাম আরও কমে গেল, 8 দিলাম আরও কমে গেল। কিন্তু সেটা তো কথা ছিল না। স্টেবিলাইজার দিয়ে ভোল্টেজ বাড়ালে ভোল্টেজ বেড়ে যাওয়ার কথা, সেখানে উল্টে কমে যাচ্ছে কেন? এইখানটায় হচ্ছে সেই মজাটা। সেটা হচ্ছে এই যে আর্থিনটা, এটা কিন্তু খুব কমজোরি একটা আর্থিন, ওই একটা রড দিয়ে আর্থিন বানানো। আর আপনি একটু খেয়াল করবেন, রাস্তায় যখন আপনি হাঁটেন দেখবেন ইলেকট্রিক পোলগুলোতে প্রত্যেকটায় একটা এরকম তার দেবেন, পেঁচিয়ে 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 এরকমভাবে মাটিতে ঢুকে গেছে। এইটা হলো আর্থিন, মানে প্রত্যেকটা পোলেই এখন দেওয়া হয়। এই আর্থিনের দুটো কাজ। এক হচ্ছে এই আর্থিনটা আমাদের ইলেকট্রিক লাইনে যে 4টে তার থাকে, একদম উপরেটার সঙ্গে কানেক্ট করা থাকে। এটা হলো আর্থিন, যেটা আমাদের বাড়িতে আসে নিউট্রাল হিসাবে। ঠিক আছে, এটা প্রত্যেকটা ইলেকট্রিক পোলেই দেওয়া হয় এবং ওই উপরের তারটা সরু হয়। যেহেতু প্রত্যেকটা ইলেকট্রিক পোলেই দেওয়া আছে এখন, সেই জন্যই উপরের তারটা সরু দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বেশ জোরালো আর্থিন হচ্ছে, যেহেতু প্রত্যেকটা ইলেকট্রিক পোলেই দেওয়া হচ্ছে বলে। কিন্তু আমি এখানে একটাই ছোটো একটা রড দিয়ে বানিয়েছি, যেহেতু এই ভোল্টেজটা যখন ইউজ হচ্ছে ভায়া স্টেবিলাইজার, তখন এই ভোল্টেজটা এদিকে রিটার্ন চলে যাচ্ছে এবং রিটার্ন গিয়ে দেখা গেল এখানে 220 আছে, ঠিক আছে, এখানে চলে এসেছে প্রায় 100। ওই জন্য আমাদের আউটপুট কমে গিয়ে হয়ে গেল 220 মাইনাস 100, হয়ে গেল 120 ভোল্ট। ঠিক এই কারণেই আমরা যত বাড়ানোর চেষ্টা করছি, আরও প্রেশারে, মানে একটা প্রেশার দিয়ে বাড়ানোর চেষ্টা করছি, আরও ভোল্টেজের দিকে চলে গেল। মানে এরকম হয়ে গেল, ধরুন 150 ভোল্টেজ হয়ে গেছে আমাদের আর্থিনে, আর এখানে 220 ধরুন আছে, তাহলে কত হলো, এটা মাইনাস, তাহলে আমাদের আনসার হলো মাত্র 70 ভোল্টেজ। ঠিক এই কারণে বাড়াচ্ছি আর কমে যাচ্ছে। এবার আমার একটা বন্ধু, ও টেকনিক্যাল লোক, ও এখন ইলেকট্রিকের বেশ ভালো পর্যায়ে আছে। ও কী করলো, এইসব সমস্যা হচ্ছে বলে, ভোল্টেজ কম পাওয়া যাচ্ছে বলে, ও কী করলো, দুটো বাড়ির সাথে কন্ট্যাক্ট করলো, যে দুটো বাড়ি আলাদা আলাদা ফেজ ইউজ করেছে। একটা ফেজ দিয়ে নিয়ে এলো, আর একটা ফেজও নিয়ে এসছে আর একটা বাড়ি থেকে। এবার যখন এই কন্ডিশান, ভোল্টেজ খুব কমে গেছে, বিশেষ করে সন্ধেবেলায়, ও কী করেছে, বাড়িতে যে আর্থিনটা ইউজ হচ্ছিল সেটাকে না ইউজ করে এই দুটো ফেজও ইউজ করেছে। এবার ধরে নিন একদম লো ভোল্টেজও যদি থাকে, যেটা 220 ভোল্ট থাকার কথা ছিল এটাতে এবং এটাতে, 220 ভোল্ট, এগুলো কমে গিয়ে ধরুন 100 ভোল্ট হয়ে গেছে। 100 ধরে নিন কমে গিয়ে বলে 100 ভোল্ট হয়ে গেছে। এটাতেও ধরুন 100 ভোল্ট হয়ে গেছে। ও কী করলো, এই আর্থিনটাকে ইউজ না করে এই দুটোকে ইউজ করলো এবং দুটোকে ইউজ করে এখান থেকে ভোল্টেজও পেল 200 ভোল্ট। এটায় 100, এটায় 100, এটায় 100, দুটো তার, ও ভোল্টেজ পেল 200। আমরা এতক্ষণ ধরে শিখলাম বিভব পার্থক্য মানে বিয়োগ করতে হয়। তাহলে 100 থেকে 100 বিয়োগ করলে কি করে 200 হয়? তার মানে কি এতক্ষণ ধরে যা আপনি দেখলেন সব মিথ্যে, ভুল বললাম? না, ভুল বলিনি। এইটা হচ্ছে আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, একটু ডিপলি। সেটা হচ্ছে আমরা দেখেছিলাম কি, দুটো ফেজ,
একটা ফেজ 100 আর একটা ফেজ 100 ভোল্ট। এই 100 ভোল্টগুলো কার পরিপ্রেক্ষিতে? সেটা হচ্ছে কোনো একটা এই যে আর্থিন, এই যে নিউট্রাল বা আর্থিন। আমরা যদি এখানে একটা আর্থিন ইউজ করতাম, সেই আর্থিন থেকে আমরা ভোল্টেজটা চেক করে দেখলাম, এখানে এই দুটো লাইন চেক করে দেখলাম ভোল্টেজ 100। আবার এই আর্থিন থেকেই এই লাইনটাও চেক করে দেখলাম ভোল্টেজ 100। তাহলে দুটোকে যখন একসাথে আমরা ইউজ করছি, আর্থিনটাকে ইউজ না করে দুটো ফেজ, তখন কি করে এটা যোগ হয়ে গেল? এটাই তো প্রশ্ন। কিন্তু আমরা বিয়োগ করেই বের করব। কেন? এতক্ষণ ধরে শিখলাম তাই যে বিভব পার্থক্যই হলো ভোল্টেজ। তাহলে এখানে কেন যোগ হলো? না, যোগ হয়নি, এখানেও বিয়োগ হয়েছে। তাহলে সেটা কিভাবে হলো? সেটা হলো ওই ফেজ, যে তিনটে ফেজ এখানে আমরা দেখছি, এই তিনটে ফেজ হলো তিনটে আলাদা আলাদা মেরু। তাহলে এই দুটো ফেজও দুটো মেরু, প্রত্যেকেরই 100 ভোল্ট, কিন্তু সেটা নিউট্রালের পরিপ্রেক্ষিতে, আর্থিনের পরিপ্রেক্ষিতে। আর এরা যেহেতু দুটো মেরু, যদি মাঝখানটা আর্থিন বা নিউট্রাল হয়, তাহলে যদি এর 100 ভোল্ট হয়, এটা হয়ে গেল -100 ভোল্ট, বা এটা যদি 100 হয়, এটা হয়ে গেল -100 ভোল্ট। সেই জন্য হিসাবটা এরকম হবে 100 -100, যেহেতু অন্য মেরু। তাহলে কী হলো? এটা উত্তর কী হলো? 100 -a প্লাস, আমরা ছোটোবেলায় শিখেছিলাম, মানে +100 = 200 ভোল্ট। তাহলে দুটো মেরুতে কিন্তু আলাদা আলাদা ভোল্টেজ হতেই পারে, যাই হোক সেটা নিয়ে আমাদের একদম ভাবার কোনো প্রয়োজনই নেই, আমরা জাস্ট বিয়োগ করব। তাহলে এবার ধরা যাক দুটোই ফেজ, এটাও ফেজ, এটাও ফেজ। এই দুটো ফেজের একটাতে ভোল্টেজ আছে 220 ভোল্ট, একটাতে ভোল্টেজ আছে 220 ভোল্ট। আমরা এর আউটপুট থেকে কত পাবো? চার জলদি হিসাবটা করে নিই। 220 মাইনাস -220, -220। তাহলে উত্তর হলো 220 মাইনাসে প্লাস 220, মানে 440 ভোল্ট। এই জন্যই ওই লাইনটাকে বলা হয় 440 ভোল্ট, 440 লাইন, যেহেতু ওখান থেকে আমরা ম্যাক্সিমাম 440 ভোল্ট আউটপুট পাই। এবার এই বন্ধুটা কি করলো? যখন সন্ধ্যের টাইমটা ভোল্টেজ কম থাকলো, তখনই কিন্তু ও এটা ইউজ করতো, এই সিস্টেমটা। আবার যখন নর্মাল ভোল্টেজ হয়ে যেত, তার আগেই ও ওটাকে চেঞ্জ করে যে কোনো একটা ফেজ অফ করে আর্থিনটাকে ইউজ করা শুরু করলো, যেটা কেটে রেখেছিল। নাহলে তো বাড়ির সব জিনিসপত্র পুড়ে যাবে, মানে ওভার ভোল্টেজ হয়ে যাবে। তাহলে এটা বোঝা গেল, ভোল্টেজটা মোটামুটি বোঝা গেল। আরও কিছু জানার থাকলে কমেন্টস করবেন, চেষ্টা করবো দেখানোর, জানানোর যতটুকু আমি জানি। এমন তো নয় পৃথিবীর সব কিছুই আমি জানি, এমনও হতে পারে কেউ হয়তো কমেন্টস করেছে কিছু একটা জানার জন্য, আর আপনি সেটা জানেন, আপনি অবশ্যই তাকে কমেন্টসে সেটার আনসার দিন। তাহলে কি হবে? আমরা কিন্তু সবাই সবার থেকে শিখতে পারলাম। এমনও হতে পারে সেটা হয়তো আমিও জানি না, তাহলে আমি আপনার থেকে শিখতে পারলাম। আমরা সবাই যদি সবার থেকে শেখার ইচ্ছেটা রাখি, তাহলে কিন্তু আমরা সবাই ডেভেলপ করব। আর এই ইচ্ছেটা, শেখার ইচ্ছেটা কিন্তু আমার সেই ছোটোবেলা থেকেই আছে। ওই জন্য কিন্তু আমি খুব ডিপলি শেখার চেষ্টা করেছি, আর সেই এক্সপিরিয়েন্সই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে? যদি ভালো করে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, আশা করছি বুঝতে পারবেন। আর ভালো লাগলে একটা লাইক করলে আমার দারুণ লাগবে। আর যদি আপনি নতুন দেখছেন, তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আপনার কাছে আসতে থাকবে। হ্যাঁ, অসাধারণ সব ইনফরমেশান পাবেন। আচ্ছা, এবার আমরা কি দেখব? কারেন্ট। হ্যাঁ, কারেন্ট কি? ভোল্টেজটা তো আমরা মোটামুটি বুঝলাম, এবার কারেন্টটা কি? দেখুন, এখানে সবার নিচে যে 3 নম্বর ছিদ্র ছিল, এখান থেকে অনেক দূরে গিয়ে জলটা পড়ছিল, এবং এই জলের গতিবেগ, কি বললাম? গতিবেগ বেশি ছিল, তাই না? এবার এই গতিবেগ বেশি থাকার কারণ, এই যে চাপ বেশি বলেই বেশি জোরে পড়ছে এবং গতিবেগ বেশি হচ্ছে। এই যে গতিবেগ, স্পিড, এইটাই হলো কারেন্ট। মানে চাপটা হলো ভোল্টেজ, আর এই গতিবেগটা হলো কারেন্ট। বোঝা গেল? এবার আরও ডিপলি বলবো। এবার একটা ধরুন, একটা পাত্র, একই সাইজের একটা পাত্র যদি আপনি এখানে ধরেন, আর এইখানেও ধরেন এবং এখানেও ধরেন, কোন ছিদ্রের নিচে পাত্রটা আগে ভর্তি হবে? এগুলো একই সাইজে, আমি আঁকতে পারি খুব ভালো, এগুলো একই সাইজে, একটু বুঝে নেবেন। 3 নম্বর ছিদ্রের নিচে ধরলে পাত্রটা আগে ভর্তি হবে, তাই তো? কেন? এখান থেকে বেশি গতিতে এবং বেশি পরিমাণে জল পড়ছে বলে।
এই যে গতিবেগ স্পিড এটা হলো কারেন্ট, আর পরিমাণ বেশি হচ্ছে, এই পরিমাণটা হলো ভোল্টেজ, পরিমাণটা বা চাপটা। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে গতিবেগ বেশি বলেই কিন্তু পরিমাণটাও বেশি হচ্ছে। ঠিক এখানে গতিবেগ কম বলে পরিমাণটাও কিন্তু কম হচ্ছে, মানে একই সময়ের মধ্যে যদি আমি হিসাব করি এখানে কম পরিমাণে জল বেরোচ্ছে, আর এখানে গতিবেগ একদম কম বলে পরিমাণেও কিন্তু অনেক কম জল বেরোচ্ছে যদি আমি টাইমটা একই রাখি। তাহলে এটা বোঝা গেল যে কারেন্ট যদি বেশি হয় ভোল্টেজ বেশি হবে। আবার এখানে কারেন্ট কম বলে ভোল্টেজও কিন্তু কম হয়ে গেল। ঠিক একের উল্টোভাবেও যে এখানে গতিবেগটা বেশি হলো কেন, চাপ বেশি মানে ভোল্টেজ বেশি, তার মানে ভোল্টেজ বেশি হলেও কারেন্ট বেশি হবে। আবার এখানে চাপ কম মানে ভোল্টেজ কম, সেই জন্য কারেন্টও কম। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের সম্পর্কটা কি হলো, একটা বাড়লে আরেকটা বাড়বে, মানে কারেন্ট এবং ভোল্টেজ এবং কারেন্ট বা কারেন্ট এবং ভোল্টেজ যাই যেভাবে বলুন এরা কিন্তু এদের সম্পর্ক হলো সমানুপাতিক, একটা বাড়লে আরেকটা বাড়বে। এটা কিন্তু ভালো করে মনে রাখবেন, একদমই ভোলা যাবে না। মানে এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আসবে সেখানে এগুলো প্রচণ্ডভাবে কাজে লাগবে। হ্যাঁ, আপনি যখন মোবাইলের চার্জিং সেকশন পড়বেন তখন এই জিনিসটা কিন্তু প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ এবং কারেন্ট দুটো বিষয় মোটামুটি বোঝা হলো। কারেন্টের একক হলো অ্যাম্পিয়ার, এবং অ্যাম্পিয়ারকে আমরা এ দ্বারা অথবা আই দ্বারা প্রকাশ করি। বেশিরভাগ ক্ষেত্রে আপনি এ দেখবেন, যেমন ধরুন মোবাইলের চার্জারে আপনি দেখবেন 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 2A এরকম দেখি। এতে আমরা বুঝি যাই কি 5 ভোল্ট আর 2 অ্যাম্পিয়ার কারেন্ট স্পিড। এবং আমরা কাস্টমারকে অনেক সময় বলি, অনেক সময় কি সবসময় বলি যে আপনি যদি 2 অ্যাম্পিয়ারের চার্জার নেন সেটা কিন্তু 1 অ্যাম্পিয়ার থেকে তাড়াতাড়ি চার্জ হবে, তাই না? বলি না? তাহলে 1 অ্যাম্পিয়ারটা কি? অ্যাম্পিয়ার। স্পিড, আজকে জিনিসটা ক্লিয়ার হলো না? স্পিডটা কি, কেন তাড়াতাড়ি চার্জ হবে? এই যে পাত্র ধরেছিলাম, এখানে বেশি গতিবেগ, স্পিড বেশি। ধরুন এটা মোবাইলের ব্যাটারি ধরে নিন, তাহলে এখানে রাখলে কী হবে? তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, আর এখানে আস্তে আস্তে চার্জ হবে। এখন তো হাই স্পিড এসে গেছে, এখন এসে 9 ভোল্ট, হ্যাঁ 1.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ 12 ভোল্ট, হ্যাঁ 1.5 অ্যাম্পিয়ার ইত্যাদি ইত্যাদি, তাই না? আচ্ছা, এবার এখানে একটা জিনিস আমরা জেনে নেব, সেটা হলো ওয়াট। আমরা দেখছি এখন হাই ওয়াটের চার্জার এসে গেছে, তাই না? যেমন ধরুন 20 ওয়াট, 30 ওয়াট, যতই ওয়াট হোক, হিসাবটা কেমন হয়? হিসাবটা হয় 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার ইকুয়ালস টু ওয়াট। আমি এখানে লিখে দিই, মনে থাকবে। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার মানে এ অথবা আই ইকুয়ালস টু ওয়াট। তাহলে এখানে ভোল্ট কত? 5 ইন্টু 2 মানে 10 ওয়াট। যদি এটা 5 ভোল্ট ইন্টু 4 অ্যাম্পিয়ার হতো, 4 5 20 ওয়াট। ঠিক এই হিসাব এরকম হতে পারে 9 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার। তাহলে কত ওয়াট হচ্ছে? 9 ইন্টু 1.5 মানে 9, আর এদিকে 4.5 মানে 13.5 ওয়াট। এটা হলো ওয়াট। তাহলে ওয়াট, ভোল্টেজ, কারেন্ট এবং ওয়াট এই পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি বোঝা গেল। একটা জিনিস আমি বলতে ভুলেই গেছি, এটা না বললে হবেই না, সেটা হলো ভোল্টেজ এবং কারেন্টের কিছু বাধা নিষেধ আছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হলো যে ডিভাইসের যত ভোল্ট এবং যতটা কারেন্ট প্রয়োজন, ধরুন এই ডিভাইসটার প্রয়োজন 5 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ার, এবার সেই ডিভাইসকে তার থেকে বেশি দেওয়া যাবে না। কোনটা? বিশেষ করে ভোল্টেজটা কোনোভাবেই 5 ভোল্টের বেশি দেওয়া যাবে না। অ্যাম্পিয়ারটা মানে কারেন্টটা সামান্য একটু বেশি আপনি দিতেও পারেন, ধরুন 2-এর জায়গায় আপনি 3 অ্যাম্পিয়ার দিতেও পারেন, সেই ডিভাইস সেটা গ্রহণ করবে না, নেবে না, ওই 2 অ্যাম্পিয়ারের বেশি সে নেবে না। কিন্তু আমাদের উচিত এখানে 2 অ্যাম্পিয়ারই দেওয়া, তাহলে ডিভাইসটা কোনোভাবে ক্ষতি হবে না, ডিভাইসটা দীর্ঘদিন চলবে। খারাপ হয় কিন্তু এই কারণে, এই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হয়, হ্যাঁ প্রয়োজনের থেকে কমে যায় বা প্রয়োজনের থেকে বেড়ে যায়, তখনই এই ডিভাইসগুলো কিন্তু খারাপ হয়ে যায়। আমি এর বাস্তবিক একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা আমাদের করতে হবে। ধরুন আমি ভাত খাই, এই ধরুন 1 থালা ভাত আমাকে দেওয়া হয়েছে, আমি এই ভাতটা মনে করুন ম্যাক্সিমাম 10 মিনিটে খেয়ে ফেলি, ধরে নিচ্ছি।
আর আমার পাশে একটা বাচ্চাকে দেওয়া হয়েছে, ছোটো একটা থালায় অল্প একটু ভাত দেওয়া হয়েছে, এবার এই বাচ্চাটা অল্প অল্প করে খায়, 10 মিনিটেই খায়, ধরুন 10 মিনিটে ধরুন এই বাচ্চাটাও ভাতটা খেয়ে নেয়। এবার কি হলো, আমি এতটা ভাত 10 মিনিটে খাচ্ছি, মানে আমি হাই স্পিডে খাচ্ছি, এতটা করে ভাত নিচ্ছি, খেয়ে নিচ্ছি। আর এই বাচ্চাটা অল্প অল্প করে ভাত নিচ্ছে, ও তো হাত তো ছোটো ছোটো হাত, এইটুকু নিচ্ছে, খাচ্ছে। এবার ওরও 10 মিনিটে খাওয়ালো, আমারও 10 মিনিটে খাওয়ালো। এখানে কি হলো, পরিমাণ কম এবং তার স্পিডও কম। আর আমার পরিমাণটা দেখুন কত ভাত খাচ্ছি, মানে পরিমাণটাও বেশি, স্পিডও বেশি, এত করে খাচ্ছি। তাহলে এখানে আমার এই যে পরিমাণটা হলো ভোল্টেজ, আর কত স্পিডে খাচ্ছি সেটা হলো কারেন্ট। আর এর ক্ষেত্রেও পরিমাণটা কম, মানে ভোল্টেজ কম এবং কারেন্টটাও কম। যদি এটা উল্টে দেওয়া হতো কী হতো, অনেক অনেক অসুবিধা হয়ে যেত। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে আমি যদি এইটুকু খাই, এটা আমার কোনো কাজেই লাগবে না। মানে এই ডিভাইসটার যদি 5 ভোল্ট প্রয়োজন হয়, আপনি যদি একে 1.5 ভোল্ট দেন বা 2 ভোল্ট দেন, এই ডিভাইসটা কাজই করবে না। আমি না হয় বললাম হ্যাঁ একটু জল খাওয়ার মতো হয়েছে, আবার খেতে হবে একটু পরে, কিন্তু এই ডিভাইসটা ইলেকট্রনিক্সে, এই ডিভাইসটা কাজই করবে না, তাকে তার প্রয়োজনীয় ভোল্টেজটা দিতে হবে। এবং যেহেতু ওই কারেন্টও এখানে কম, মানে শর্ত হচ্ছে বাচ্চাটা যেমন খেয়েছে আমাকেও তেমন খেতে হবে, 10 মিনিট ধরেই অল্প অল্প করে খেতে হবে। আমি বুঝতেই পারবো না কিছু খেলাম কি না, একটু গালে দিলাম, চাওয়ালাম, বুঝতেই পারলাম না, এরকমই একটা ব্যাপার হবে। আর এই ভাতটা যদি বাচ্চাটাকে দেওয়া হয় এবং তাকে জোর করা হয়, কী হবে, তার ক্ষতি হবে। এ তো খেতেই পারবে না বাচ্চাটা, এবং এই যে 10 মিনিটে খেতে হবে, মানে অত বেশি করে করে সম্ভবই নয় তার পক্ষে, তাই না? এটা বাজে ব্যাপার। ঠিক একই রকম এই ডিভাইসটাকেও যদি 5 ভোল্টের জায়গায় আমরা 10 ভোল্ট দিয়ে দিই, এই ডিভাইসটা খারাপ হয়ে যাবে, মানে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। এবং এখানে যদি অ্যাম্পিয়ারটাও যদি 2 অ্যাম্পিয়ারের জায়গায় আমরা 10 অ্যাম্পিয়ার দিয়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু এই ডিভাইসটা কিন্তু খারাপ হয়ে যাবে। কোনোভাবেই যতটুকু প্রয়োজন তার বেশি কিন্তু কোনোভাবেই দেওয়া যাবে না। কি বোঝা গেছে ভোল্টেজ এবং কারেন্টের লিমিটেশনটা? আমরা মোবাইল যখন শিখবো তখন দেখবো কোনো ডিভাইস 1.3 ভোল্ট নেবে, কোনো ডিভাইস না, কোনো সেকশানের প্রয়োজন ধরুন 2.8 ভোল্ট, কোনো সেকশানের দরকার 3.7 ভোল্ট, এরকম সব প্রয়োজন হবে। হ্যাঁ, কিন্তু এবার যেখানে প্রয়োজন 1.3 সেখানে যদি 1 ভোল্ট দিই তাহলে কাজ হবে না। আবার যেখানে প্রয়োজন 2.8 সেখানে যদি 1.3 দিই তাহলে কাজ হবে না। আবার যদি বেশি হয় সেই সেকশানটা, সেই আইসিটা খারাপ হয়ে যাবে। ভোল্টেজ এবং কারেন্ট দুটোই দু প্রকার। যেমন ভোল্টেজ দু প্রকার, সেটা হচ্ছে এসি এবং ডিসি। আমরা মোবাইল ফোনে যেটা ইউজ করি সেটা হলো ডিসি। শুধু মোবাইল ফোন নয়, বেশিরভাগ ইলেকট্রনিক্স যে লোডগুলো হয় বা ডিভাইসগুলো হয় সেগুলোতে কিন্তু ডিসি ভোল্ট ইউজ করা হয়। আর আমাদের বাড়িতে যেটা সাপ্লাই আসে সেটা কিন্তু এসি আসে। তো এই এসিকে ডিসিতে আমরা কনভার্ট করে তারপর আমরা ইউজ করি। এগুলো আমরা ধাপে ধাপে শিখব। এবং কারেন্টও তাই, এসি ডিসি। তো এই এসি ডিসিটা আমরা পরের ভিডিওতে দেখব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। তারপরে এসি ডিসি শেখার পরে সব পরপর আসবে রেজিস্টার, ক্যাপাসিটার, ডায়োড, কয়েল, অনেক কিছু। আজকের ভিডিওটা এখানে আমি ক্লোজ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।